দৃষ্টি ওদিকে, কিংবা একই দিনে ধানমন্ডি 32-এ আবারও পোড়া বাড়ি ভাঙা বাড়িতে ভাঙ্গার একটা বুলডোজার নাটক করা হলো। আর ঠিক সেই দিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুটো বন্দরকে দীর্ঘস্থায়ী লিজ দেওয়া হলো, চট্টগ্রামের লালদিয়া এবং পানগাঁও। একটি 33 বছরের জন্য, একটি 22 বছরের জন্য, এবং নন ডিসক্লোজার চুক্তি। ইউনূস আমাদেরকে ফাঁদে ফেলে দিয়ে গেল। আজকে সেই ধারাবাহিকতায় কালের কণ্ঠে একটা খুব বড় করে প্রধান লিড নিউজ হয়েছে। শিরোনাম, বিদেশিদের কবজায় বন্দর। দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতির রক্ত প্রবাহ হিসেবে পরিচিত। গত কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার, তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর। রাজস্ব আয়, পণ্যের অবাধ চলাচল আর সহনীয় ফি ও মাশুলের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা। গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের 7টির মধ্যে 5টি টার্মিনালই তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে, এবং এগুলো অবিশ্বাস্য দ্রুততায়। আমি শুরুতেই যেটি বলছিলাম যে ইউনূসের যাবার সময় হয়ে গেছে। ফেব্রুয়ারিতে তড়িঘড়ি করে যে কোনোভাবে যেন তেনভাবে একটি নির্বাচন করে দিয়ে হোক, কিংবা তার আগেই যদি পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়, চাপ আসে, দেশি বিদেশি ফুটবে। এই ফুটে যাওয়ার আগে কিভাবে গোপন চুক্তির মাধ্যমে বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। 7টির মধ্যে 5টি ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে। এতদিন কেন প্রয়োজন হয়নি? আজকে আমি ধরে নিলাম যে গত 15.5 বছর দীর্ঘস্থায়ী শাসক ছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের দেশের প্রতি মায়া নেই, দয়া নেই। আওয়ামী লীগ প্রয়োজন মনে করেনি যে বিদেশিদের হাতে এগুলো দিলে অপারেটিংটা আরো ভালো হতে পারে। এটা কি আওয়ামী লীগের এই ফিলটা নেই? ছিল না, অবশ্যই ছিল। এবং তাদের দায়বদ্ধতা ছিল, তারা রাজনীতিক, তাদেরকে বাংলাদেশের মানুষ ধরতে পারবে। কিন্তু এখন যারা আছে তারা কারা? এরা কোথা থেকে এসছে? আমরা তো চিনি না। এরা তো আমার সরকার না, আপনার সরকার না। এরা একটা বিশেষ পরিস্থিতিতে একটি সরকার গঠিত হয়েছে। এর অর্থ এই না যে দেশকে, দেশের নীতি নির্ধারণী যা খুশি তাই করতে পারবে। এই নীতি নির্ধারণী সিদ্ধান্তের লাইসেন্স তো এদেরকে আমরা দেইনি। অথচ বন্দর লিজ দেওয়ার মতো নীতি নির্ধারণী অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছে। বিদেশিরাও আসছে। বিদেশিরা আসছে এই হিসেবে, এই বিশ্বাসে যে একটা অবৈধ বা অনিয়ন্ত্রিত বা অনিয়মতান্ত্রিক সরকারের সাথে একটা চুক্তি করি, শেষ পর্যন্ত যদি বন্দর অপারেট করতে নাও পারি, রাজনৈতিক সরকার এসে যদি বাতিল করেও দেয়, আমরা আন্তর্জাতিক সালিশ আদালতে চলে যাব এবং চলে গিয়ে সেখান থেকে রায় আমাদের পক্ষে নেব। মোটা অঙ্কের অন্ততপক্ষে বাংলাদেশের কাছ থেকে তো জরিমানা আদায় করতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে বিদেশিরা আসছে এদের সঙ্গে চুক্তি করতে। বিদেশিরা মোটা অঙ্কের জরিমানা পাবে, কিন্তু এই যারা চুক্তি করছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে অন্যান্য যারা, তারা কি পাবে? তাদের লাভটা কি? তারাও বিদেশিদের কাছ থেকে বা যে কোনো উপায়ে একটা মোটা লেনদেনের একটা গন্ধ পেয়েছে, এবং দেশের স্বার্থ বিকিয়ে দেবার একটা মোটা স্বার্থ এদের আছে। কারণ এরা, এই যে এখন যারা সরকারে আছে, এরা এদেশের কেউ নয়, এদেশের বংশোদ্ভূত, এদেশে জন্ম, কিন্তু তারা বিদেশি নাগরিক। তারা তড়িঘড়ি করে বন্দরগুলো বিদেশিদের হাতে উঠিয়ে দিয়ে তারা চলে যাবে। তাদের আপনারা ধরতেও পারবেন না। আহারে, কি দুর্ভাগা দেশের মানুষ আমরা। বন্দরের এসব টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে, যারা ফি ও মাশুল আরোপ সহ যে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করতে পারবে। এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বার ঝুঁকি তৈরি হয়েছে।
তথ্য উপাত্ত পর্যালোচনা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বন্দরের মোট 7টি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে 5টি এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধু জেনারেল কার্গো বার্থ জিসিবি ও চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি বন্দর কর্তৃপক্ষ নিজেরাই পরিচালনা করছে। সরকারের এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী ও অস্বচ্ছ বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন সহ বিভিন্ন মহল। আমি আগেই বললাম যে গত 17 নভেম্বর লালদিয়ার চর কন্টেইনার টার্মিনাল পরিচালনা করার জন্য চুক্তি করেছে ডেনমার্কের মার্কসের মালিকানাধীন এপিএম টার্মিনালস। একই দিনে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক্স প্রতিষ্ঠান মেডলক এস এর সঙ্গে। এছাড়া চট্টগ্রামের নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বর্তমানে পরিচালনা করছে নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড। এটি চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এর 44% করে থাকে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় হচ্ছে বে টার্মিনাল। এই মেগা প্রকল্পের 2টি অংশ পরিচালনা করছে যথাক্রমে ডিপি ওয়ার্ল্ড আবুধাবি এবং পিএসএ ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর। এর মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিটিসি সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল আরএসজিটি পরিচালনা করছে। লালদিয়া ও পানগাঁও ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ টার্মিনালও বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এর পরিচালনা নিয়ে দর কষাকষি চলছে এবং আগামী মাসে এটিও হস্তান্তর হওয়ার কথা রয়েছে। আর বে টার্মিনাল প্রকল্পের 2টি টার্মিনালও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কাজ চলছে। চিটাগাং কন্টেইনার টার্মিনালেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিদেশিরা। বহুল আলোচিত ও লাভজনক নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির তোড়জোড় চলছে। সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা চুক্তিতে। ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে এই চুক্তিটি হয়েছে 48 বছর মেয়াদি। আমি শুরুতে বলেছিলাম 33 বছর, এর সঙ্গে গ্রেস পিরিয়ড 15 বছর আছে। এই 33 আর 15 মিলিয়ে 48 বছর বলা হচ্ছে। চুক্তি মোতাবেক বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কি পরিমাণ ট্যারিফ, মাসুল, চার্জ, শুল্ক, কর ইত্যাদি পাবে সেই বিষয়ে বলে সম্পূর্ণ গোপন রেখে এই চুক্তি সম্পাদন করা হয়েছে। আর সুইজারল্যান্ডের মেডলক এসএ কে ঢাকার অদূরে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে 22 বছরের জন্য। এদিকে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ইজারা চুক্তিতে সৌদি কোম্পানি আরএসজিটিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী একাধিক ব্যবসায়ী। বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টিইউস 20 ফুট দৈর্ঘ্যের একক কন্টেইনার থেকে 80 থেকে 90 মার্কিন ডলার আয় করলেও পিটিসিতে আরএসজিটি মাত্র $18 দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে। প্রথম 2.5 লাখ টিইউএস কন্টেইনার পরিচালনার জন্য বন্দর শুধু $18 পাবে। অতিরিক্ত টিইউএস পরিচালনার ক্ষেত্রে বন্দর পাবে প্রতি টিইউএস ট্যারিফের মাত্র অর্ধেক। উদ্বৃত্ত রাজস্বের মাত্র 30% পাবে বন্দর, বাকি 70% পাবে আরএসজিটি। এমনটাই যদি অন্যান্য বিদেশি অপারেটর ক্ষেত্রে ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তার মানে সরকার ক্ষতিগ্রস্ত হবে। ছোট্ট একটা উদাহরণ দেখুন। এই মুহূর্তে 80 থেকে 90 মার্কিন ডলার প্রতি কন্টেইনার 20 ফুট দৈর্ঘ্যের একটা কন্টেইনার থেকে বন্দর কর্তৃপক্ষ পায় নিজেরা পরিচালনা করলে। যাদেরকে লিজ দেওয়া হচ্ছে তারা বন্দর কর্তৃপক্ষকে দেবে $18। 90 থেকে 18 বাদ দিন, তাহলে কত থাকে?
$72 লস করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মানে সরকার কাদের হাতে পড়েছেন একবার চিন্তা করুন। আমি বলছিলাম যে ইউনূসের আসলে যাবার সময় হয়েছে, তড়িঘড়ি করে এমন কিছু ক্ষতি করে দিয়ে যাবে, চূড়ান্ত বিচারে হয়তো রাজনৈতিক সরকার এসে এই যে যাদের সাথে চুক্তি হচ্ছে এই চুক্তিগুলা বাতিল করাটাও অনেক ক্ষেত্রে কঠিন হবে, কারণ আদালত আছে, সালিশি আদালত। সালিশি আদালতে গিয়ে রায়টাও চুক্তিগুলো এমন ভাবে করা হচ্ছে, এবং এরা যারা চুক্তি করছে এখন সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তারা মোটা অর্থের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশিদের স্বার্থ বাস্তবায়নের জন্য কাজ করছে। বাংলাদেশ চূড়ান্ত বিচারে সাফার করবে। ইউনূসের সময় শেষ, টার্গেট ফেব্রুয়ারি, তার আগেও বিদায় হয়ে যেতে পারে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন, একটা তড়িঘড়ি করে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, কারণ বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে অনেকে জানিয়ে দিয়েছে যে একতরফা নির্বাচন হবে না, নির্বাচনে আমরা সহযোগিতা করব না। যেমন সেনাবাহিনী থেকে খুব জোরালো একটা আপত্তি আছে। যেটি হোক, ইউনূস অন্ততপক্ষে এটি বুঝতে পারছে যে সময় শেষ, কাজেই অতি দ্রুততার সাথে যা কিছু করার করতে হবে। এই যে বিশেষ করে দুটি টার্মিনাল গত 17 তারিখে পানগাঁও এবং লালদিয়া টার্মিনাল, মাত্র 2 সপ্তাহের মধ্যে এই বন্দর দুটি লিজ দেওয়া কমপ্লিট। এতটাই তড়িঘড়ি করছে কারণ সময় নেই, কারণ যে কোনো সময় ঝড় চলে আসতে পারে, যে কোনো সময় বলা হতে পারে ওট ইউনূস, পালাবার সময় পাবি না। যার দরুন একদিন সময় পেলেও, 1 ঘন্টা সময় পেলেও সেই সময়ের সৎ ব্যবহার করতে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের মানুষ এখনো যদি আশা করেন যে ইউনূস আপনাদেরকে ভিন্ন বাংলাদেশে নিয়ে যাবে, কিংবা নির্বাচন দিয়ে একটি ভিন্ন সরকারের হাতে একটা অন্যরকম